অ্যাকসেপ্টেন্স টেস্টিং কনসেপ্টটা হচ্ছে এখন কাস্টমার এনভায়রনমেন্টে আমরা আছি। কাস্টমার এনভায়রনমেন্ট বলতে আসলে কাস্টমার প্রেমিসেসে আছি, যেখানে আমাদের থেকে ওই ওদের কোম্পানিতে গেছি আমরা আসলে ফিজিক্যালি বলতে পারেন। The acceptance testing is a formal test performed in order to verify compliance of the system with user requirements. কথাটা একদম পুরা সিস্টেম টেস্টের মতোই লাগলো না? The goal is to establish confidence in the system so it can be accepted by the customer. তার লক্ষ্য উদ্দেশ্য কি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর? কাস্টমারে যেন অ্যাকসেপ্ট করে। কি কেন অ্যাকসেপ্ট করবে? কনফিডেন্স পাইছে যে না এদের কাজ ভালো আছে, এদের দিয়ে চলবে, এটা এরকম একটা কনফিডেন্স থাকতে হবে, পেতে হবে আসলে বাই টেস্টিং। It is often the first test where the customer is involved. প্রথম টেস্ট যেখানে কাস্টমার টেস্ট করছে, এর আগে তো কাস্টমার টেস্ট করে নাই, তাই না? টেস্ট করছে এর আগে? না স্যার। অ্যাজাইলে করতে পারে। অ্যাজাইল কাস্টমারের কাছে বারবার আসে। So it is advisable, এই জন্য বলছে, to involve customer already during software development and this prototyping purposes বলা হচ্ছে। So agile এর মতো যদি আমরা কালচার তৈরি করি তাহলে কাস্টমারকে ইনভলভ করতে হবে আগে থেকে, যেটা আমরা বাট এখানে বলা হচ্ছে টেস্টিং এর জন্য কাস্টমার প্রথম আসলো ফর্মালি আসলে। ঈশিতা ঘোষ। স্যার আমরা কাস্টমার এন্ডে গিয়ে টেস্ট করতেছি, এটা তখনই পসিবল হয় যখন কাস্টমার থেকে রিকোয়ারমেন্ট পাওয়ার পরে, মানে কাস্টমারের জন্য আমরা কাজ করি, কিন্তু যখন এমন কোনো সফটওয়্যার আমরা টেস্ট করি যেটা ইনহাউস প্রোডাকশন আমরা যেটাকে বলি বাংলাদেশি মার্কেটে ইনহাউস প্রোডাকশন, যেখানে আসলে আমরাই রিকোয়ারমেন্টস তৈরি করতেছি, আমরাই স্পেসিফিকেশন তৈরি করতেছি সার্ভে করে করে, মার্কেট সার্ভে করে করে, তো সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কিভাবে হবে? গুড কোয়েশ্চেন। এটা নিয়ে হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর উপর আমরা কথা বলবো। ওকে ওকে স্যার। আচ্ছা, আমি জাস্ট একটু যাই ভিতরে, আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা এই স্লাইডেই আছে। সো বলছে কি the customer involved may vary depending on the type of the program. দুই ধরনের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার আর একটা হচ্ছে কটস সফটওয়্যার। কটস কি বলো তো? কটস কি? কমার্শিয়াল অফ দ্য শেলফ সফটওয়্যার। উপমার তো চোখ সুন্দর, তাই না? স্যার যেগুলা মানে ফিচার, মানে অলরেডি কিছু ফিচার অ্যাডেড থাকে। কি করে বুঝলেন বলেন তো? কটস আর কেউ বলতে পারলো না, খালি উপমা বলতে পারলো। স্যার স্লাইডে আছে তো। হ্যাঁ, এই জন্য বলছি যে এর চোখ সুন্দর, উপমা দেখে ফেলেছি। অনেকের চোখে পড়ে না, এই জন্য আমি কোশ্চেনটা করি ইচ্ছা করে। না স্যার, চোখে পড়ছে, মানে স্লাইডেই লেখা আছে তো এই জন্যই বলি নাই, যে আমি তো জানি না, স্লাইড থেকে দেখে দেখে বলবো। আমি তো প্রশ্ন করেছি, এমন না যে প্রশ্ন করি নাই। ওকে, দেয়ার আর টু টাইপস অফ সফটওয়্যার। একটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বলতে কি বোঝায়? হ্যাঁ ঈশিতা? কোন স্পেসিফিক কাস্টমারের জন্য যেটা করা হয় ওটা কি? এক্স্যাক্টলি। আমি তাদের কারণ কাস্টমারের রিকোয়ারমেন্টস নিয়ে ঈশিতা যেটা প্রশ্ন করেছিল, ঈশিতা করলো তো না? জি স্যার। ঈশিতা করেছিল না প্রশ্ন, যে এমন সফটওয়্যার আমরা নিজেদের রিকোয়ারমেন্টস তৈরি করে। জি স্যার, ইনহাউস প্রোডাকশন আমরা যেটাকে বলি। আচ্ছা, তো ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বলতে বোঝায় যে কাস্টমার আমাকে অর্ডার করেছে এবং কাস্টমারের জন্য আমি তৈরি করছি কাস্টমারের রিকোয়ারমেন্টস নিয়ে, তো সেগুলোকে বলে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার।
আর ঈশিতা যেটা বললো সেটার নাম হচ্ছে কটস, এটাকে বলে কমার্শিয়াল অফ দ্য শেলফ। যেমন আমি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাইতে পারি, কোন কোম্পানির জন্য আমি জানি না, যে কিনবে তার জন্য আমি বানাচ্ছি, আমি নিজেই রিকোয়ারমেন্টস নিয়ে আমি তৈরি করছি যাতে করে এটা সেল করতে পারবো, শেলফে থাকবে, যে কেউ সিডিটা নেবে ইনস্টল করে নেবে, তাই না? এরকম, তো সেটাকে বলে কটস, কমার্শিয়াল অফ দ্য শেলফ। এই দুই ধরনের সফটওয়্যারের অ্যাকসেপ্টেন্স টেস্টিং আসলে দুই রকম। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করছিলাম ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের জন্য, কাস্টমার আসবে, কাস্টমার ওখানে যাব, তারা দেখবে, তারা কনফিডেন্ট হবে এবং অ্যাকসেপ্টেন্স টেস্ট করে আমাদের অ্যাকসেপ্ট করবে সিস্টেমটা। এটা যে ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমার সফটওয়্যারটা কোনো একটা কোম্পানির জন্য বানাচ্ছি না, আমি বানাচ্ছি হচ্ছে আমভাবে সাধারণ মানুষদের জন্য। হ্যাঁ, তো তারা তো কেউই আমার এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং করার জন্য আসবে না, তাই না? কারণ আমি তো জানি না কে কিনবে। এরকম কটস সফটওয়্যারের কোনো ভালো এক্সাম্পল কি আছে? কোনগুলাকে কটস বলতে পারি আমরা? MS অফিস, এমএস অফিস এন্ড বিল গেটস কি আপনারা আমরা তো কাস্টমার, তাই না? বিল গেটস এর আমরা এমএস অফিস ইউজ করি, তা আমাদের কাছে জিজ্ঞাসা করে বানাইছে ওরা, না? বিল গেটস স্যার ক্রোমের কিছু বেটা ভার্সন আসে, ওগুলা কি এক্সাম্পল হতে পারে? না, আমি যে প্রশ্নটা করেছি সেটা হলো যে বিল গেটস কি আমার রিকোয়ারমেন্টস নিয়ে করেছে? তাহলে আমি কি স্যার আংশিকভাবে কিন্তু আমার রিকোয়ারমেন্টস নিয়েই করেছে, মানে আমি কেন এটাকে ইউজ করব, কিভাবে ইউজ করব, কোন পারপাসে ইউজ করব, মানে আমার মতো ক্রাইটেরিয়ার কিছু লোকজনের কথা চিন্তা করেই বানাইছে। আপনি চিন্তা করেন যে সেই রকম লোক নিয়েই তো আসলে চিন্তা করতে হয়, চিন্তা করে বানানো হয়েছে, কিন্তু আসলে কি আমার কথা শুনে করছে? না, সেভাবে স্পেসিফিক্যালি বললে আমার কথা শুনে করে নাই। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমরা যখন এই কটস সফটওয়্যার তৈরি করি আসলে কারো না কারো রিকোয়ারমেন্টস নিয়ে আমরা করি, সেই রিকোয়ারমেন্টস কে কোনো স্পেসিফিক কাস্টমারের জন্য না, যেটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে আমার নলেজ বেসড। এটা যেমন আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম বানাইছি, তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম আমি যদি বলি যে আমি কারো কাছে জিজ্ঞেস করিনি, করছি কার কাছ থেকে? বইয়ের কাছ থেকে, হ্যাঁ, অ্যাকাউন্টিং বই, তারপরে ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে, তারপরে হচ্ছে আমি আগে নলেজ গ্যাদার করেছি আসলে মানে প্রসেসটা কেমন হবে, এগুলা করেছি, করে বানাইছি। কিন্তু যার কাছ থেকে নিয়েছে সে কি আমার সফটওয়্যার কিনবে বলে সে আশায় দিয়েছিল? সে দেয় নাই। এটাকে এই জন্য কটস বলে। আমি তাদের সাথে নিই নাই, যে কাস্টমারের কাছ থেকে আমি নিই নাই। আমি যে নলেজ আছে তার সাথে নিতেই পারি। সে হতে পারে সে আমাকে, আমি তাকে এমপ্লয়ি নিয়োগ করে করাইছি, যে জানে, তাই না? সো এটাকে কটস বলেন। কটসের তো কোনো সিলেক্টেড কাস্টমার নাই, গ্রুপ অফ কাস্টমার দ্যাট ইজ ওপেন এন্ডেড, কেউ আমার সাথে যোগাযোগ করে না, বা কেউ বলে না যে তাদেরকে দেখেন তো আপনি এটাকে টেস্ট করে আমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দেন তো যে আপনি এটা পছন্দ করছেন, এরকম না। এরকম শুধু ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের জন্য। তাহলে আমরা দুই ধরনের সফটওয়্যার দেখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি এটি শেষই করি কারণ পরবর্তীতে আছে। এখন এই যে কটস সফটওয়্যারের জন্য কাস্টমার তো কোনো নাই, তাহলে কি আমি অ্যাকসেপ্টেন্স টেস্ট করতে পারবো না? স্যার আমাদের আলফা টেস্টিং, বেটা টেস্টিং বলে একটা বিষয় আছে, তো সেখানে তো নরমালি কাস্টমাররাই চেক করে যে আমরা তার মানে আমার সিলেক্টেড কোনো কাস্টমার যেহেতু নাই যে আমি ওই কোম্পানিকে বলবো যে টেস্ট করে দেখেন, এখানে হচ্ছে আম ভাবে টেস্ট করার নিয়ম। সো দেয়ার আর টু টাইপস অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইন কটস, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বেটা। বেটা নামটা আমরা শুনেছি কিন্তু আলফাটা খুব একটা শোনা যায় না, তাই না? জি স্যার, আলফা ভার্সন খুব একটা শোনা যায় না, বেটা ভার্সন শোনা যায়। আলফা কোনো ভার্সনই হয় না, এই জন্য শোনা যায়। আচ্ছা, বেটা ভার্সন কেন? বেটা ভার্সন সফটওয়্যার পাওয়া যায় ফ্রি, তার আমরা জানি যে ফ্রি পাওয়া যায় বেটা ভার্সন। কেন বেটা ভার্সন ফ্রি?
স্যার কাস্টমারের ফিডব্যাকটা পেলেও মানে ডেভেলপমেন্টে পরে সুবিধা হয়। কাস্টমারের অ্যাকসেপ্টেন্সটা পাওয়ার জন্য আসলে বেটা ভার্সনের উদ্দেশ্য যে কাস্টমাররা যেন ব্যবহার করে আমাকে বলে যে কি কি ডিফেক্ট আছে কি কি, হ্যাঁ, সেগুলো যেন আমাকে রিপোর্ট করে। কারণ অ্যাকসেপ্টেন্স টেস্টিং ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ যে সমস্ত ডিফেক্ট গুলো ধরা পড়বে সেগুলো আমরা আবার ঠিক করে দেবো। তার মানে কাস্টমাররাই কিন্তু আমাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং করার পরে টেস্ট রিপোর্টটা দিচ্ছে। তার মানে কি ওরা আমাকে ডিফেক্ট রিপোর্টটা প্লেস করছে কাস্টমাররা। আগে আমরা টেস্টাররা করতাম, এখন কাস্টমাররাই করছে এই ডিফেক্ট পাওয়া গেছে তোমার এখানে। সো এই জিনিসটা নরমালি ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের জন্য যেভাবে প্রযোজ্য, কটস এর ক্ষেত্রে টোটালি একটু অনেক উপর দিয়ে যাই। কেমন? বেটা ভার্সন ছেড়ে দিয়েছি আমি জানি না, চিনি না কে ব্যবহার করবে, ডাউনলোড করেছে, ইউজ করা শুরু করছে। তাহলে ওরা কি আমাকে মেল করে জানাবে? কি করে জানাবে? ফোন করবে না? বিল গেটস সাহেব আপনার এমএস ওয়ার্ডে একটা ডিফেক্ট ধরা পড়েছে, এরকম ভাবে জানাবো আমি? তাহলে কি করবো? অ্যাপ্লিকেশন ইনস্টল সিম্পলি আনইনস্টল করে দিবি। থাকে যে বাগ রিপোর্ট বা এরকম কিছু কি অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে কিনা, তো যদি কেউ হ্যাঁ এক্স্যাক্টলি, কৌশলটা ঠিকই ধরেছেন। সেটা হলো যে এই বেটা ভার্সনের সাথে অবশ্যই যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে বাগ রিপোর্টিং, বাগ কালেকশন এন্ড রিপোর্টিং অটোমেটিক্যালি যেন হয়, কোনো হিউম্যান এফোর্ট যেন না থাকে। বোঝা গেছে? কোনো হিউম্যান এফোর্ট যেন না লাগে। তাহলে অটোমেটিক বাগ বা ডিফেক্ট ক্যাপচার হবে, স্টোর হবে, এবং যখন অ্যাভেলেবল হবে অনলাইনে তখন ভদ্রলোকের মতো বলবে যে আমি কি ডিফেক্ট রিপোর্ট সেন্ড করতে চাই সার্ভারে, তুমি কি করবা? এতে তোমার কিছু ব্যান্ডউইথ খাবে, তোমার একটু ডাটা খাবে, তুমি কি রাজি আছো? কত ভদ্রলোক না? এভাবে জিজ্ঞাসা করে, যখন কেউ যদি বলে ইয়েস তো দিল, আর কেউ যদি না বলে দিবে না, তাই না? তাহলে বেটা ভার্সনের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা অবশ্যই অটোমেটেড, হ্যাঁ অটোমেটেড একটা সিস্টেম থাকা লাগবে বাগ রিপোর্টিং এর জন্য। এটা বেটা ভার্সনের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, আলফা ভার্সন কি? তাহলে আলফা কোনো ভার্সন না, আলফা টেস্টিং আছে। বেটা টেস্টিং যেমন আছে আলফা টেস্টিং আছে, বাট বেটা ভার্সন সফটওয়্যার হয়, আলফা ভার্সন হয় না। তাহলে আলফা টেস্টিং কি? আলফা টেস্টিং হচ্ছে আমাদের প্রেমিসেসে সিলেক্টিভ কিছু এক্সপার্টস, ডোমেন এক্সপার্ট কে আমি ইনভাইট করব ফর অ্যাকসেপ্টেন্স টেস্টিং। কি করব? আমি অ্যাকাউন্টিং সফটওয়্যারের জন্য আমি যারা অ্যাকাউন্টিং করে, এক্সপার্ট, পড়ায়, প্র্যাকটিস করে, এই ধরনের লোকগুলোকে আমি ইনভাইট করব উইথ পেমেন্ট, যে আপনার অফিস টাইমের পরে আমাকে আপনি 2 ঘন্টা কাজ করবেন, পার আওয়ার আমি 10,000 টাকা করে দেবো। আসবেন অনেকে? এবার 2 ঘন্টা কাজ করলে 20,000 টাকা আসবে? আসবে। তো আমরা কি করলাম, কোম্পানির অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট প্রফেসরকে নিলাম, আইবি যে আছে একজন সিভি সংস্থার নাম, ওখান থেকে ফর অ্যাকসেপ্টেন্স টেস্টে লোক নিলাম, নিয়ে আমরা আপনাদের দেখেন কোনো কিনা, যদি থাকে তাহলে আমার, আর যদি না থাকে so that is the ওটা আমাদের প্রেমিসেস। নেটওয়ার্ক ড্রপ করতেছে। ও আমার আছে আসছে ফ্যানটা চালানো।
এখন কি ড্রপ করছে? না স্যার, এখন ঠিক আছে। তাহলে আলফা টেস্টিং হচ্ছে আমাদের প্রেমিসেসে ওই ডোমেন এক্সপার্ট নিয়ে আসবো, ওই সিস্টেমটা ডোমেন এক্সপার্ট যারা এসে এখানে টেস্ট করবে এবং আমাদেরকে ডিফেক্ট রিপোর্ট করে যাবে। এটাকে বলা হয় আলফা টেস্টিং। বাট রিয়েল কাস্টমার না, ওরা রিয়েল ইউজার না, তারা হচ্ছে ডোমেন এক্সপার্ট। ক্লিয়ার? জি স্যার। Then acceptance testing is a contractual acceptance. Does the software fulfill the contractual requirements? কারণ আমরা সফটওয়্যার যেটা তৈরি করি সেটা কন্ট্রাকচুয়াল বেসিক্যালি। সেই কন্ট্রাক্ট যেটা ফুলফিল করে সেটাকেই আমরা কন্ট্রাকচুয়ালি আমরা বলি যে এগ্রিড যেটা সেটা ফুলফিল করছে কিনা এটা আমরা টেস্ট করব। সো উইথ ফর্মাল অ্যাকসেপ্টেন্স লিগ্যাল মাইলস্টোন আর রিস্ক, তেমন যখনই হচ্ছে অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে ফর্মালি তখন কতগুলা মাইলস্টোন শুরু হয়ে যায়, যেমন বিগিন ওয়ারেন্টি, পেমেন্ট মাইলস্টোন, মেইনটেনেন্স এগ্রিমেন্ট, এই জিনিসগুলা অটোমেটিক শুরু হয়ে যাবে when it is accepted by that user. Governmental, legal, industrial, other regulations have to be taken into account for acceptance testing. যেমন সেফটি রেগুলেশনস, তারপর ফেডারেল মোটর ভেহিকলস সেফটি স্ট্যান্ডার্ড, এই সমস্ত জিনিস, কমপ্লায়েন্স, এগুলো আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে খুবই ব্যাপকভাবে পড়ে। Often customers select the test case for acceptance testing. সাধারণত আমরা যতই টেস্ট কেস বানিয়ে নিয়ে যাই, কাস্টমারও বলতে পারে যে রাখেন আপনার টেস্ট কেস আপনার কাছে, আমরা জানি হাউ টু টেস্ট। সো তারা নিজেরাই ইচ্ছা মতো টেস্ট কেস সিলেক্ট করে নেয়। Then possible misinterpretations of the requirements come to light and can be discussed. আমরা এমন কিছু বানিয়ে নিয়ে গেছি কাস্টমারের সাথে, এখন কনফ্লিক্ট শুরু হবে যে না আমি এটা এভাবে চাইনি, না আপনি চেয়েছেন এভাবে, না হলে আমরা করতাম না। হ্যাঁ, এরকম অনেক কথা চলে আসতে পারে, সেখানে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, বাট তর্ক বিতর্ক করা যাবে না। ওই যে ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে, দ্য কাস্টমার নোজ দ্য বেস্ট। সো আপনি যতই উইন করলেও হেরে যাবেন যদি নিজে উইন করেন। বেটার হয় কাস্টমার বেশি জানে, উনি যা বলছে এটাই কারেক্ট। স্যার এখানে টেস্ট কেস বলতে আসলে কি, মানে কাস্টমার এন্ডে নিজেদের আসলে টেস্ট কেস আছে সেটা বোঝাচ্ছে নাকি আমাদের কাস্টমার তাদের মতো করে টেস্ট করতেই পারে, আর আমরা তো অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যান, টেস্ট কেস ডিজাইন সব করে রাখছিলাম না। সো কাস্টমার নিজেরাই নিজেদের মতো, এমন হতে পারে কাস্টমার আপনার টেস্ট কেস নেবে না কারণ আপনার টেস্ট কেসের মধ্যে ভূত থাকে। যদি বলেন না সরষার ভিতরে ভূত, আপনার টেস্টের মধ্যেই যদি এমন ভূত থাকে যে টেস্ট কেস এক্সিকিউট করলে খালি বলে যে সাকসেস সাকসেস এন্ড সাকসেস, করতে পারে না। বুঝতে পারছি। The testing is done using the customer environment, so customer environment may cause the new failure. আপনার এনভায়রনমেন্ট থেকে যখন আরেকটা এনভায়রনমেন্টে গেছেন দেখবেন যে অনেক কিছু ভুল ধরা পড়বে এমনি এমনি। স্যার এখানে কাস্টমার এনভায়রনমেন্ট বলতে কি ইউএটি এনভায়রনমেন্ট বোঝাচ্ছে? কাস্টমার ইউএটি অ্যাকসেপ্টেন্স কি টেস্ট না? জি স্যার। এই আমরা তো অ্যাকসেপ্টেন্স টেস্টই পড়ছি, ইউএটি এনভায়রনমেন্ট আবার কি? ইউএটি এনভায়রনমেন্ট বলতে কি বোঝেন? মানে স্যার এটা তো লাইভ না ডেফিনেটলি। হ্যাঁ লাইভ না, মানে সেটা তো আগে বলেছি, সেটা হচ্ছে এখনো কাস্টমারের ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে এখনো ইমপ্লিমেন্ট হবে না, ওদের ওখানে আলাদাভাবে করা হচ্ছে। জি স্যার। বাট এই লাস্ট লাইনের যে কথাটা, the customer environment may cause new failure,
আপনি যতই ভালো ভালো করে টেস্ট করে যান, কাস্টমার এনভায়রনমেন্টে গিয়ে দেখবেন যে কিছু নতুন টেস্ট, নতুন ডিফেক্ট ধরা পড়বে যেটা আপনি চিন্তাও করেন নাই। ধরেন আপনি অনেক ভালো রান্না পারেন, অমুক পারেন, কিন্তু বিয়ের পরে যখন প্রথম রান্না করতে গিয়ে দেখবেন রুটি পুড়ায় ফেলেছেন। বুঝতে পেরেছেন? কমন সিনারিও গুলো যেরকম, সেটা হচ্ছে ধরেন আপনি টেস্ট করেছেন, আপনার তৈরি হচ্ছে, টেস্ট করছেন, তৈরি হচ্ছে, টেস্ট করছেন। কাস্টমার গিয়ে বলতে পারে যে আপনার সমস্ত ডেটাগুলা খালি করে দেন, আমরা নিজেরা ইনপুট দিয়ে ডাটা সেট বানিয়ে আমরা টেস্ট করব। আপনি করলেন টোটাল ব্ল্যাঙ্ক বানিয়ে দিলেন, যেখানে ড্রপ ডাউনে যে ডাটাগুলো আসার কথা ছিল সেগুলোও নাই। ধরেন আপনি ট্রানজেকশন ডিলিট করলেন, আইটেমস গুলাও ডিলিট করলেন, বললো যে একদম পুরো খালি করে দেন, এরপর আমরা টেস্ট করব। এখন সেলস ইনভয়েসটা যখন লঞ্চ করেছেন তখন দেখবেন এটা ক্র্যাশ। কিরকম? আইটেম লিস্ট আসার কথা ছিল, আইটেম লিস্ট লোড করতে গিয়ে দেখে ডাটাবেজে খালি, এখন নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে কাজ করে ফেলে দিয়েছে। এটা জীবনে টেস্ট করেন এর আগে আপনি, কারণ এরকম সিনারি আপনার টেস্ট এনভায়রনমেন্টে পড়বে না। বুঝতে পারছেন? So after acceptance, contractual acceptance, we will go for the operational acceptance testing. Operational acceptance testing মানে এখন তো accept হয়ে গেছে অফিশিয়ালি যে না সিস্টেম ওকে, দেন তখনই একমাত্র অপারেশনাল সিস্টেমের মধ্যে আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে পারেন। আফটার ইমপ্লিমেন্টেশন ইউ হ্যাভ টু টেস্ট ইট। Requirements that software is fit for use in a productive environment. Then integration of the software into the customer IT infrastructures, backup, restore systems, restart, install and uninstall, ability and disaster recovery, etc. এই সমস্ত কাজগুলো কি করে আমরা দেখবো যে সিস্টেম ঠিকমতো রান করে কিনা। বোঝা গেল? তার মানে ওদের এনভায়রনমেন্টের মধ্যে আপনি ইনস্টল করছেন, এইগুলা টেস্ট করতে হবে ঠিক মতো করে। এই সময় দেখবেন যে কিছু ডিফেক্ট ধরা পড়তে পারে। গিয়ে দেখলেন যে আপনি লিনাক্স এনভায়রনমেন্টের জন্য রেডি করেছিলেন, ওখানে গিয়ে দেখছেন যে উইন্ডোজ এনভায়রনমেন্ট, আপনি লিনাক্স এনভায়রনমেন্টের জন্য পাথ দিয়েছেন /// আর ওখানে দেখছেন সি ড্রাইভ কোলন এরকম। যা এরকম যদি থাকে তো ডিফেক্ট একটা ধরা পড়ে গেল। আবার এখানে এমন হতে পারে যে আপনি ডাটাবেজ নিয়েছেন সিকিউএল সার্ভার 2016 ডাটাবেজ, কাস্টমারের কাছে কি দেখলেন 2005। বুঝতে পারছেন? স্যার অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং এটা কি আসলে আমরা এখন কি লাইভ করতেছি, আসলে মানে লাইভই টেস্ট করতেছি? ব্যাপারটা কি লাইভে যাওয়ার আগে, এখনো লাইভ যায়নি, কোনো লাইভ যায়নি। আপনি এখন ইনস্টল করতেছি। হ্যাঁ, এখনো ইনস্টল করতেছি, এখন টেস্ট হবে। এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মূল রোল প্লে করবে, যে সে দেখবে যে সিস্টেমের মধ্যে ইনস্টল করা যাচ্ছে, আনইনস্টল করা যায়, হ্যাঁ, অ্যাক্টিভ ডিরেক্টরি গুলা সেট করা যায়, তারপরে মেল সার্ভারের সাথে কানেক্টিভিটি ঠিক মতো করতে পারছে কিনা, হ্যাঁ, তারপরে ডেটাবেজ সার্ভারের সাথে ঠিক মতো ইন্টারাকশন হচ্ছে কিনা, ডাটাবেজ ইনস্টল হচ্ছে কিনা, ডাটাবেজের ব্যাকআপ ঠিক মতো নেওয়া যায় কিনা, এই সমস্ত টেস্ট সব করা হবে। So এগুলা বলছে যে operational acceptance testing is often done by the customer system administrator. ঠিক আছে? জি স্যার, আরেকটা জিনিস এখানে যে আসলে আমরা কন্ট্রাকচুয়াল, তারপর আস্তে আস্তে কন্ট্রাকচুয়াল করার পর আমরা অপারেশনাল অ্যাকসেপ্টেন্সে আসতেছি, তাহলে এখানে ব্যাপারগুলো কিছু লেভেলের মতন হয়ে যাচ্ছে কি? আসলে এই লেভেলটা কমপ্লিট হওয়ার পর আসলে আমরা পরবর্তী লেভেলে যাচ্ছি, নাকি যে কোনো একটা করলেই হবে?
ওই রকম লেভেল চিন্তা করলে যাচ্ছে, মানে আপনি যদি অপারেশনাল অ্যাকসেপ্টেন্স যেতেই পারবেন না যদি না অ্যাকসেপ্ট হয়। আরে আপনি তো ড্রয়িং রুম পর্যন্ত ওকে, মনে করেন যে আমি বিয়ের অনুষ্ঠান দিয়ে বলি, যদি ড্রয়িং রুম পর্যন্ত ছেলে দেখতে এসছে ওকে, এত দূর পর্যন্ত নিয়ে আসা জায়েজ আছে, কিন্তু যখনই অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে তার মানে হচ্ছে কাবিন হয়ে গেছে, এখন তো এই ছেলে ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে। বুঝতে পেরেছেন? জি এর আগ পর্যন্ত যেতে পারবে না তো। দেন আলফাবেট আমাদের পড়া হয়ে গেছে। Yes, sir. সো অ্যাকসেপ্টেন্স টেস্ট নিয়ে কোনো কোশ্চেন? স্যার স্যার আমি বলবো। বলেন। স্যার আপনি এখানে যে বললেন যে ধরেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং মানে অপারেশনাল এনভায়রনমেন্টের কথা যেটা বললেন যে আমি এসকিউএল 2016 নিয়ে ডাটাবেস নিয়ে কাজ করছি, কিন্তু কাস্টমারের কাছে গিয়ে দেখলাম যে এসকিউএল আপনার 2005। তো এটা কেন হবে? আমরা যখন টেস্ট প্ল্যান করব তখন তো আমরা জানি, লাইক আমি কটসের কথা বলতেছি না, আমি ইন্ডিভিজুয়াল সফটওয়্যার কথা বলতেছি, তখন তো আমি জানি যে আমি আমার রিকোয়ারমেন্টসটা কি, মানে আমার ইনফ্রাস্ট্রাকচার তাহলে এই ধরনের সিচুয়েশন আমরা কেন ফেস করব? আপনি যদি জানেন তাহলে আপনার এরকম হবে না। আমি তো এক্সাম্পল দিচ্ছি, আর যে জানে না তার জন্য হবে। আচ্ছা, মানে আমি জানি না 2007-এ যখন, হ্যাঁ জানে না ব্যাপারটা অনেক সময় হয়, আপনি সব রিকোয়ারমেন্টস নিয়ে কালেক্ট করে শেষ করতে পারবেন না। আচ্ছা, এমন হতে পারে। বলেন। মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা জাস্ট এক্সাম্পল, এক্স্যাক্টলি যে এরকম হবে সেটা না, হ্যাঁ, ছোটখাটো আরো অনেক ধরনের রিকোয়ারমেন্টস মিসিং হইতে পারে। এক্স্যাক্টলি, আমি তো এক্সাম্পল দিচ্ছি। আপনি সবার ক্ষেত্রে এরকম যদি হলে কি হয় নাকি যে সবার ক্ষেত্রে এই ডাটাবেস নিয়ে সমস্যাটা হবে? সবাই কি মাইক্রোসফট কি বলে সিকিউর সার্ভার ইউজ করবে? স্যার যেমন বেসিক্যালি হতে পারে, কথার কথা আমি নিয়ে গেলাম এসকিউএল সার্ভার 2016 নিয়ে গেলাম 32 বিট, বাট ওইখানে গিয়ে দেখলাম যে অপারেটিং সিস্টেম আছে 64 বিট। হতে পারে। স্যার আপনার 2007 বলেন। 2007-এর যে একটা ঘটনা বলতে চাচ্ছিলেন। ও 2007-এ যখন আমি মালয়েশিয়ায় যাই এই ড্যাফোডিল ইউনিভার্সিটি সফটওয়্যার বানানোর জন্য, তখন আমার ল্যাপটপে সিকিউর সার্ভার 2005 ইনস্টল করে নিয়ে গেছিলাম তাদের কথা অনুসারে। ঠিক আছে, তারপরে গিয়ে যে জিনিসটা হলো, ওরা আমাকে টোটাল ডেটাবেজের একটা ব্যাকআপ দিল, ওদের স্টুডিওর ডেটাবেজ, ওদের টুলসের ডেটাবেজ। সেই টুলসের ডেটাবেজ আমি আর কিছুতেই ইনস্টল করতে পারি না, মানে রিস্টোর হচ্ছে না। কি ব্যাপার? ভার্সনের সমস্যা আমার সিকিউর সার্ভারে। আমার 2005, ওরাও 2005, বাট ওদের বিল্ড নাম্বারটা একটু অ্যাডভান্স, আমারটা কম। এইটার জন্য হইলো না। পরে আমি বললাম যে তাহলে তুমি ওই ডাটাবেসটা আমাকে দাও, ইনস্টল করে দাও। বাংলাদেশের মতো অ্যাপ্রোচে কথা বলছিলাম। হ্যাঁ, বললো আর তোমার আমি এই ডাটাবেস ইনস্টল করে দেবো আর পুলিশ এসে আমাদের ধরুক না। বুঝতে পারছেন? মালয়েশিয়াতে আপনি ডাটাবেস নেবেন ওর কাছ থেকে, আর ওই ইউজার লাইসেন্স নিয়ে, আর পুলিশ তাকে ধরবে। অবস্থাটা বুঝছেন? আমরা কি এটা হিসাব করতে পারি? সো আমরা আবার কি করলাম, আমি আবার ড্যাফোডিলে ফোন দিলাম যে আমাকে ডেটাবেজের লেটেস্ট ব্যাকআপটা একটা এফটিপি সার্ভারে তুলে রাখেন, আমি ডাউনলোড করব। পরে ওরা রেখে তারপরে আমি ডাউনলোড করে ইনস্টল করছি। সামান্য কয়েকটা ভার্সনের বিল্ড নাম্বার নিয়ে সমস্যা ছিল। স্যার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কি তাহলে আসলে লাইভ এনভায়রনমেন্টও করতেছেন আপনি সবাই? লাইভ এনভায়রনমেন্টেই তো, হ্যাঁ লাইভ এনভায়রনমেন্টে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর অনেকগুলো পার্ট পড়লাম। প্রথমটা ছিল হচ্ছে লাইভ না,
প্রথমটা ছিল ওদের প্রেমিসেসে, টোটাল ঘটনাটা ওদের প্রেমিসেস হচ্ছে, বাট অন্য আর একটা পিসিতে, স্ট্যান্ড অ্যালোন পিসিতে ধরেন, যেটাকে কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স বলছেন। মানে ইউজার রিয়েল বাট ডামি। হ্যাঁ, ওদের ইনফ্রাস্ট্রাকচারে না, এটা আলাদা করে। কারণ এইটা অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত আমি কেন ভিতর বাড়িতে ঢুকতে দেব? সো এটা বৈঠকখানা পর্যন্ত থাকবে। কন্ট্রাকচুয়াল যখন শেষ হবে এরপরে আসো এবার ইনস্টল করো। অপারেশন অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং যখন হবে তার মানে অপারেশনালি ইট ইজ অ্যাকসেপ্টেড, তার মানে সিস্টেম ইজ আপ এন্ড রানিং, নাও গো ফর লাইভ। ঠিক আছে? জি দেন সো আমরা নেক্সট আমরা দেখি কয়টা স্লাইড বাকি আছে। 15টা 15টা, 48 থেকে 63। সত্যি স্যার আমাদের এটা তাড়াতাড়ি হবে কারণ এটা জটিল কিছু না, কিছু জিনিস আমরা জানি, কিছু জিনিস আমাদের পড়তে হবে, এটা আন্ডারস্ট্যান্ডিং এর থেকেও জানাটা ছিল। টেস্ট লেভেলস আমরা অলরেডি দেখেছি, একেবারে কম্পোনেন্ট থেকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। লাস্ট দিকে আসুন। লাস্টের ভিতরে আমরা জানি ফাংশনাল টেস্টিং, একটা টেস্টিং এর 4টা টাইপস আছে, একটা ফাংশনাল, নন ফাংশনাল, আর এটা হচ্ছে স্ট্রাকচারাল, আর এটা হচ্ছে কনফার্মেশন আর রিগ্রেশন টেস্টিং। সো আমরা স্ট্রাকচারাল মানে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, যখন কোনো স্ট্রাকচার আমরা বলবো তখন এটা হোয়াইট বক্স টেস্টিং। আর কনফার্মেশন রিগ্রেশন সম্পর্কে আমাদের ধারণা আছে, তাই না? জি স্যার আছে স্যার। ওকে, সো হোয়াইট বক্স ব্ল্যাক বক্স নিয়ে এখানে আমরা পড়বো না, আমরা চ্যাপ্টার 4 এর ব্যাপক হারে পড়াশোনা আছে, হয়তো আমরা এটা স্কিপ করব। নন ফাংশনাল টেস্টিং এর মধ্যেও আমরা অনেকগুলো জানি, তার ভিতরে এখানে কিছু জিনিস আছে, এর ভিতরে যদি কেউ না জেনে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। যেমন নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিলায়েবিলিটি, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, মেইনটেনেবিলিটি, পোর্টেবিলিটি, এগুলো সব আমরা জানি। আর ওপেন ভেগ, ইনকমপ্লিট আবার বলা হচ্ছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস সব জায়গায় সব টেস্ট লেভেলেই এক্সিকিউটেবল চলে। আচ্ছা, টিপিক্যাল নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস যেমন ধরেন লোড টেস্টিং, পারফরমেন্স, তারপর ভলিউম, স্ট্রেস টেস্টিং, তারপর টেস্ট অফ সেফটি ফিচার্স, রিলায়েবিলিটি এন্ড রোবাস্টনেস টেস্টিং, কম্প্যাটিবিলিটি টেস্টিং, ইউজিবিলিটি এন্ড কনফিগারেশন টেস্টিং। এর ভিতরে কোন টার্মটা আপনারা জানেন না? স্যার ভলিউম টেস্টিং। ভলিউম টেস্টিং, ভলিউম মানে হচ্ছে, ভলিউম বলতে বোঝায় ডেটা ভলিউম। হ্যাঁ, জি যখনই বলবে ভলিউম তারপরে বুঝতে হবে ডেটা ভলিউম, আর যখন বলবে লোড তখন হচ্ছে অনেক ইউজারের চাপ। হিউজ ভলিউম অফ ডেটা দিয়ে টেস্ট করা। স্ট্রেসটা বলতে Volume কি বোঝাচ্ছে? স্ট্রেস। আচ্ছা, স্ট্রেস বলে হচ্ছে লোডেড অবস্থায় আপনি কেমন বিহেভ করছেন। লোড টেস্টিং করে যখন দেখবো যে কত লোড নিতে পারে, দেখি হাইয়েস্ট লোড যেখানে নেওয়ার পরে ফেল করবে সেই জায়গাটায় সে কতটুকু স্ট্রেস নিতে পারে ওই লোড নিয়ে। স্যার ভলিউম টেস্টিং এর এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ভলিউম টেস্টিং হচ্ছে, ধরেন আমি বললাম 1 পেটাবাইট ডেটা নিয়ে আমি একটা রিপোর্ট জেনারেট করতে বললাম, করেন এবার। বুঝতে পারছেন? স্যার এই কনফিগারেশন টেস্টিং এর কি পোর্টেবিলিটি অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে স্যার? কনফিগারেশন আসলে ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং এর জন্য একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আর আলাদা করার কিছু না। কনফিগারেশন টেস্টিং হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। যেমন কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য দরকার হচ্ছে কতগুলা 4টা পিলার আছে কনফিগারেশন ম্যানেজমেন্টের। একটা হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট, বিল্ড ম্যানেজমেন্ট, তারপরে চেঞ্জ ম্যানেজমেন্ট,
আরেকটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। হ্যাঁ, এই 4টা পিলার্স নিয়ে আসলে কনফিগারেশন ম্যানেজমেন্ট। তো কনফিগারেশন ম্যানেজমেন্ট ঠিক মতো করা হয়েছে কিনা ওইটা টেস্ট করার নাম হচ্ছে কনফিগারেশন টেস্ট। আচ্ছা স্যার, স্যার এটা কি ফাংশনাল মেইনটেনেবিলিটির মধ্যে পড়ছে স্যার, মানে এই কনফিগারেশন টেস্টিং এর ইয়েটা? মেইনটেনেবিলিটির এফেক্টটা খুব বেশি, তবে এটা হচ্ছে ওই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের জন্য। কনফিগারেশন ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই। স্যার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টেস্টিং বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা? আমরা যেগুলা হচ্ছে ওই যে যেমন অ্যাজাইলে যখন আমরা কাজ করতে থাকি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলতে থাকে, কন্টিনিউয়াস রিলিজ হয় না, এরকম যদি অ্যাপ্রোচ হয় তাহলে কন্টিনিউয়াস টেস্টিংও দরকার আমার। সিআইসিডি বলে যেটা। এখানে তাহলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কি, আমরা যে ইন্টিগ্রেশন টেস্টিংটা বোঝাচ্ছি এটারই একটা পার্ট হিসেবে কি আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বলতে পারি? হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করা লাগবে না। যখন আমি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে ডেভেলপ করছি তখন আগেরটার সাথে নতুন কিছু অ্যাড হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে, সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হতেই থাকে। মানে ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা কম্পোনেন্ট গুলাকে ইন্টিগ্রেট করে টেস্ট করব, যে টেস্ট করতেই হবে, না হলে আপনি রিলিজ দিতে পারবেন না। তো অ্যাজাইল বলছে প্রত্যেকটা রিলিজ হচ্ছে ওয়ার্কেবল সফটওয়্যার, মানে ডেপ্লয়েড হচ্ছে স্যার ইয়ে। কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টও বলে, কন্টিনিউয়াস ডেলিভারি বলে। Any other terms? স্যার টেস্টিং অফ সেফটি ফিচার্স বুঝালে ভালো হয়। টেস্টিং অফ সেফটি ফিচার্স হচ্ছে কিছুটা কভার করে সিকিউরিটি, কিছুটা হচ্ছে যে আপনার সেফটি রিলেটেড যে সমস্ত ফিচার গুলা আছে সেগুলাকে টেস্ট করা। মানে আমি দেখবো যে একটা হচ্ছে সিস্টেমের সেফটি, আর একটা হচ্ছে ইউজারের সেফটি। হ্যাঁ, সিস্টেমের সেফটি সাধারণত আমরা দেখি হচ্ছে সিস্টেমটাকে যেন কেউ আনঅথরাইজড অ্যাক্সেস না করতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে অথেন্টিসিটি, অথেন্টিক লোক যেন হয়, না হলে কেউ যেন না ঢুকে, আবার অথেন্টিক হলেও হবে না। সেটা হচ্ছে যে হ্যাঁ পারমিশনের ব্যাপার আছে, যেটা অথরাইজেশন বলে, এগুলো যেন ঠিক মতো আসে। তারপরে হচ্ছে বডিলি ইনজুর যেন না হয় সিস্টেম ইউজ করার জন্য। যেমন আমাদের ই কমার্স সাইট সেট করার জন্য বডিলি ইনজুর হওয়ার কোনো সুযোগ নাই। তবে এমন বড় কোনো মেশিনারিজ, যেমন ধরেন আমি মেডিকেল ইকুইপমেন্টস এর সফটওয়্যার বানালাম, সেই মেডিকেল ইকুইপমেন্ট যদি ঝামেলা হয় তাহলে তো বডিলি ইনজুর হয়ে যেতে পারে। যেমন আমরা দেখুন এক্সরে, ল্যাথাল এক্সরে এর এক্সাম্পল। ক্লিয়ার? জি স্যার। এখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে, পড়ে নিন। দেন স্ট্রাকচারাল টেস্টিং আমরা হোয়াইট বক্স টেস্টিং পড়বো চ্যাপ্টার 4 এ। যত ধরনের কাভারেজ আছে, হোয়াইট বক্স মানে হচ্ছে আসলে কাভারেজ নিয়ে কথা বলে। দেয়ার আর 4 কাভারেজ। একটা হচ্ছে স্টেটমেন্ট কাভারেজ, দেন ব্রাঞ্চ কাভারেজ, দেন কন্ডিশন কাভারেজ, দেন পাথ কাভারেজ। এই 4টা কাভারেজ আছে। 4টা কাভারেজ আমরা ডিটেল পড়বো, এখানে আর আমরা সময় নষ্ট করব না। কনফার্মেশন রিগ্রেশন নিয়েও আমরা যথেষ্ট আলোচনা হয়েছে। কারো যদি ভুলে গিয়ে থাকেন তাহলে বলতে পারি, আদারওয়াইজ স্কিপ। তো আমাদের চ্যাপ্টার 2 শেষ না, এখনো বাকি আছে। দেন মেইনটেনেন্স টেস্টিং। মেইনটেনেন্স টেস্টিং অনেকে কোশ্চেন পড়তে গিয়ে ভুল করে মেইনটেনেবিলিটি আর মেইনটেনেন্স এর মধ্যে এক করে ফেলে। এটা যেন ক্লিয়ার করে নেবেন আজকে, যে মেইনটেনেন্স আর মেইনটেনেবিলিটি ইজ নট এক্স্যাক্টলি সেম।
সো মেইনটেনেবিলিটি টেস্টিং কখন হবে, মেইনটেনেন্স টেস্টিং কখন হবে, যখন সিস্টেমটা রোল আউট হয়ে গেছে অলরেডি এবং সিস্টেমটা লাইভ, তখন মেইনটেনেন্স ইস্যুটা আসে। So customer has approved the product and set into production. So initial development cycle, including the related tests, has been completed totally. The software itself is at the beginning of the life cycle. কি মুশকিল, এত টেস্ট করার পরে যদি বলে সফটওয়্যারের লাইফ সাইকেল প্রথম শুরু হলো, একদিন কি করলাম? এতদিন আমরা মাতৃগর্ভে টেস্ট করেছি। কি টেস্ট করেছি? সফটওয়্যারটা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমরা টেস্ট করেছি। এখন ডেলিভারি হয়ে লাইভ হয়েছে, এখন তাকে সারা জীবনই শুরু হলো তার লাইফটা। আসলে আমরা যে কোনো বাচ্চার জন্মদিন কাউন্ট করি হচ্ছে যেদিন জন্মাইছে সেদিন থেকে। আসলে কাউন্ট করা উচিত যেদিন তার মা কনসিভ করেছে সেই দিন থেকে, না? সেই দিন থেকে তার প্রাণের বয়স, তার আত্মার বয়স ধরা হয়। কিন্তু মানুষের ফিজিক্যাল যে মানুষ, সেটার বয়স ধরা হয় হচ্ছে জন্মের পর থেকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। তার মানে আমার পর থেকে শুরু হলো না তার লাইফটা। So this is the beginning of that life cycle. So it will be used for many years to come, and it will be extended. It is most likely to have errors, hence it will be further modified and corrected. So testing এর আর কোনো বিকল্প আছে? এত কিছু বড় বড় টেস্টিং কমপ্লিট হয় না, আরো চলতেই থাকবে। It needs to adapt a new condition and to the integrated to the new environment. নতুন এনভায়রনমেন্টে ডিপ্লয় করার ব্যাপার হতে পারে। Then it will one day be retired and put out of operation. সেটা একসময় রিটায়ার করবে এই সিস্টেম, এবং সিস্টেমে আর চলবে না, তখন তাকে দাফন করতে হবে। এই দাফন করার জন্য টেস্ট আছে। সফটওয়্যারের দাফন সমাপ্ত হওয়াটা এত সোজা না। So any new version of the product, any new update, and any other changes in the software requires additional test. So maintenance testing basically দুই ধরনের, একটা হচ্ছে দুই ধরনের না, মেইনটেনেন্স টেস্টিং হয় দুই কারণে। একটা কারণ হচ্ছে যে মেইনটেনেন্স চলবে, যেটা হচ্ছে কারেকশন অফ এরর্স। সেটা হচ্ছে অলরেডি যেটা ইনিশিয়াল পার্টে ছিল সেটার মধ্যে কোনো ডিফেক্ট ধরা পড়তে পারে নতুন করে, এটা হচ্ছে মেইনটেনেন্স বলা। আর একটা হচ্ছে সফটওয়্যার এক্সটেনশন হয়। কেমন এক্সটেনশন? নতুন ফিচার অ্যাড করতে হয়, নতুন কাস্টমার, দুই ধরনের মেইনটেনেন্স হয়। সো মেইনটেনেন্স টেস্টিং এর স্যার বলেন। স্যার এই মেইনটেনেন্সটা কি বেসিক্যালি মানে প্রোঅ্যাক্টিভ, এই টেস্টিং এর অ্যাপ্রোচটা কি আমাদের প্রোঅ্যাক্টিভ হয়? মানে স্যার আমি তো মনিটর করে রাখলাম যে আসলে স্যার ওদের ডেটা, ধরেন আমি কোন লোড কিংবা হ্যাঁ, যে কিরকম রেসপন্স করছে, এরকম মনিটরিংটা কি আমরা এই মেইনটেনেন্স টেস্টিং এর কোনো টুলস হিসেবে রাখি? আমি একটু মাঝে একটু ব্রেক হয়ে গেছে, আরেকবার বলেন। স্যার মানে
আমরা কি মানে এই সিস্টেমটা কি মানে আমরা কোন রকম মনিটরিং ইয়ে রাখি কিনা স্যার, কোন মনিটরিং টুলস রাখি কিনা, যে আমার আসলে ওইরকম সিস্টেম আমি ডিপ্লয় করে আসছি, আমি আমার কাছে এই চেক লিস্ট আছে যে ও আমাকে আসলে 15-20 দিন পর আমি আসলে ওর ধরেন ডেটাবেস বলেন কিংবা ওদের এপিআই বলেন কিংবা এরকম কিছু বলেন আমি মনিটর করব, এবং আমি যদি দেখি যে কোনো রকমের রিস্ক আসছে আমি প্রোঅ্যাক্টিভলি কোন রকম মেজার নিব, এরকম কোন অ্যাপ্রোচ আছে নাকি আমাদের? মানে মেইনটেনেন্স টেস্টিং হচ্ছে গিয়ে যে কোনো একটা ট্রিগার হলো ইউজার এন্ড থেকে, দেন আমি অ্যাকশন নিলাম। আপনি প্রথমে যেটা বললেন এটা হলে তো ভালো হয়, কিন্তু সবাই তো এটা করে না, যার ফলে ট্রিগার যখন হয় তখনই আসলে মেইনটেনেন্স টেস্টিং এর জন্য দৌড়ায়। সো মেইনটেনেন্স টেস্টিং এর স্কোপ হচ্ছে এরর কারেকশন রিকোয়ার্স রিটেস্ট। যদি এরর কারেক্ট করেন তাহলে রিটেস্ট করা লাগবে, এটা রিটেস্ট তখন হয়ে যাবে ফরজ। এক্সটেন্ডেড ফাংশন রিকোয়ার্স নিউ টেস্ট কেস, সো নতুন ফিচার অ্যাড হচ্ছে নতুন টেস্ট কেস লাগবে। মাইগ্রেশন টু অ্যানাদার প্ল্যাটফর্ম রিকোয়ার্স অপারেশনাল টেস্ট। ইন এডিশন extensive test regression testing is needed. কেন extensive test দরকার regression test? কারণ অলরেডি এর ভিতরে লাইভ ডাটা আছে, সো এখন আপনি ভুল করলে হবে না, সো তখন আপনাকে রিগ্রেশন টেস্ট মাস্ট করতে হবে, ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে তারপরে চেঞ্জ করতে হবে। ইভেন আমরা অনেক সময় চেঞ্জ করার সাহসও করি না, চেঞ্জ করলেই যদি ক্র্যাশ করে তখন কি হবে এই ডাটার। সো এখানে যে বলছে যে the scope of testing is affected by the impact of the change, that is impact analysis করতে হবে। Impact analysis is used to determine the affected areas and problems might occur in documentation of the old software is missing or incomplete, বিভিন্ন ধরনের ডিফেক্ট ধরা পড়তে পারে। দেন সফটওয়্যারটা যখন রিটায়ারমেন্টে যাবে তখন টেস্ট আফটার সফটওয়্যার রিটায়ারমেন্ট মে ইনক্লুড কিরকম ডেটা মাইগ্রেশন টেস্ট। এখন বোঝেন শুধু ডেটা মাইগ্রেশন টেস্ট করতে গিয়ে দেখবেন যে রাত শেষ। সো ভেরিফাইং আর্কাইভিং ডেটা এন্ড প্রোগ্রামস, তার মানে যখন আমি অন্য সিস্টেম আসবো, তার মানে এখন যেটা চলতেছে এটা verifying then parallel testings of the old and new system। এমন হতে পারে যে ওল্ড সিস্টেমও রেখে দিলাম কমফোর্ট ফিল করার জন্য, যে না রিস্ক যদি হয়ে যায় এটার উপরে তাহলে আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি। সো আমাদের চ্যাপ্টার 2 শেষ। এনি কোয়েশ্চেন? চ্যাপ্টার 3 আগামীকালকে মানে শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 3টা একটু ছোট, সো চ্যাপ্টার 3 শেষ করার পরে কি 2 আর 3 কালকে পরীক্ষা নিয়ে নেব? জি স্যার। না স্যার, Very good. ভালো হয়। হ্যাঁ না স্যার, ওয়েডনেসডে। স্যার পরীক্ষা ওয়েডনেসডেতেই নেন স্যার, ওয়েডনেসডে হলে ভালো হবে স্যার। তাই না? স্যার আমরা পরীক্ষার জন্য পাস আচ্ছা, করার ঠিক জন্য আছে। পড়াশোনা করব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, কথা দিলেন কিন্তু পড়তে হবে, কিন্তু তখন বলেন না অফিসের চাপে পড়তে পারি নাই। স্যার আপনার হচ্ছে ইন্টেনসিভ রিগ্রেশন টেস্টিং নিয়ে একটা কথা বলছিলেন, আমি ওখানে ভয়েসটা ড্রপ করেছিল স্যার, এটা কি আমি শুনতে পাইনি শুধু নাকি আরো কেউ শুনতে পাইনি? মানে আমি ওখানে আপনার ভয়েসটা ড্রপ করেছিল স্যার। আচ্ছা, যদি আপনি শুনতে না পান তো আপনার জন্যই বলছি, আপনার জন্যই আর একবার বলছি, ইন্টেনসিভ রিগ্রেশন টেস্টিং কেন লাগে ফর মেইনটেনেন্স টেস্টিং এর জন্য। কারণ আমরা এই পর্যন্ত ডেভেলপমেন্টের সময় অনেক ইন্টিগ্রেশন কি বলে অনেক
কি বলে টেস্ট, রিগ্রেশন টেস্ট করেছি, কিন্তু এত সিরিয়াসলি বলা হয়নি এখন যা বলা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এখন ইউজারের ডাটা আছে সিস্টেমের মধ্যে, লাইভ ডাটা। সো আমি এমন কোনো চেঞ্জ করার পরে যদি রিলিজ দিই আর তার জন্য যদি কোনো ডিজাস্টার হয়, তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি করে দেখি যে এটা বিজনেস ফল করতে পারে, তাহলে কি আপনার এটা কি করা ঠিক হবে? না না স্যার, ঠিক হবে না। এই জন্য ইন্টেন্সিভ রিগ্রেশন টেস্টিং ইজ রিকোয়ার্ড, মাস্ট। এবার আপনাদের হাত পা কাঁপবে কিন্তু লাইভ ডাটার উপরে আপনি যদি কোনো কিছু করতে চান। এই জন্য অনেকগুলা আমরা চ্যাপ্টার 5-এ পড়বো টেস্ট ম্যানেজমেন্টের মধ্যে, যে আমি অনেক সময় আছে টেস্ট ডিফেক্ট ধরা পড়লে ওটাকে ফিক্স করা যাবে না। ফিক্স করলে ফিক্সিং কস্টটা থেকে ওর ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে যদি দেখি যে এর কস্ট অনেক বেশি হবে, অনেক বেশি লস হয়ে যাবে। এই জন্য ওয়ার্ল্ডে অনেকগুলা এক্সাম্পলস আছে যেখানে ডিফেক্ট ধরা পড়লেও ঠিক করে না। ঠিক আছে, তাহলে আজকে আর কোনো কারো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। স্যার একটু ইউজ কেস যেটা স্যার যদি একটু ডেফিনিশনটা একটু এক্সপ্লেন করতেন ছোট করে। ইউজ কেস মানে হচ্ছে একজন ইউজার যা করে সেটাকে ইউজ কেস বলে, সফটওয়্যার দিয়ে। অবশ্য সে ভাত খায় সেগুলো বলছি না, সে প্রত্যেকটা কাজকেই একটা ইউজ কেস বলে। যেমন আমি সেল করি, আমি ইনভয়েস তৈরি করি, ইনভয়েসটা হচ্ছে একটা ইউজ কেস। আবার বলতে আমি ইনভয়েস করার পরে প্রিন্ট করি, প্রিন্টটা আর একটা ইউজ কেস। প্রত্যেকটা ইউজ কেসই হচ্ছে একটা ছোটখাটো কাজ, মানে বানাইতে হবে কিছু। জি স্যার। স্যার ইউজ কেসটা মানে কি স্যার? ইউজার স্টোরি বেসড কেস যেটা ওইটা? ইউজার স্টোরি বেসড টেস্ট আর ইউজ কেসের মধ্যে একটু পার্থক্য। ইউজ কেস মানে যে ইউজ কেস ডায়াগ্রামে ধরে ধরে যেগুলা ইউজ কেস রয়েছিলাম সেগুলা টেস্ট করা। যে ওভাল গুলো আছে না, যে ওভাল থাকে না ইউজ কেস ডায়াগ্রামে, জি স্যার। দেখছেন কিনা তাই বলেন? ইউজ কেস দেখছি স্যার, মানে ওই যে ডায়াগ্রাম দেখছি আর কি, ওই যে অ্যাক্টর থাকে, তারপরে হ্যাঁ কেস ওর থাকে। হ্যাঁ অ্যাক্টর যে কাজগুলো করে সেগুলো ইউজ কেস বলে। তাহলে আমরা কি ভিডিও রেকর্ড বন্ধ করব? জি স্যার। ঠিক আছে স্যার, স্যার একটু আপলোড করে দিয়েন দুইটাই। হ্যাঁ ইনশাআল্লাহ কালকে। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঈশিতা অনেকক্ষণ পরে মনে হচ্ছে। জি স্যার। ও না, ঈশিতা না, আরেকজন। স্পেলিং দেখতে ভুল করে ফেলেছি। ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।